আমি পদ্মজা, লিখেছে এলমা বেহেরোজ। 19তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। স্পর্শ করার জন্য আমির হাত বাড়াতেই পদ্মজা কঠোর কণ্ঠে বলল, দূরে সরুন। আমির কথা না বাড়িয়ে সোজা লতিফার ঘরের দিকে এগিয়ে গেল। লতিফা তখনই ডেকে আনল রিনুকে। রিনু হাতে থাকা জ্বলন্ত হারিকেনের আলো দূর করতে চাইছে অন্ধকারকে। পদ্মজাকে উঠতে সাহায্য করল দুইজন। পদ্মজার মাথাটা ফুলে উঠেছে, চারপাশ ঘুরপাক খাচ্ছে। সে লতিফাকে আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়ি ধাপে পৌঁছে একবারে পেছন ফিরে তাকালো। হারিকেনের সোনালি আলোয় আমির ক্লান্ত, রোগা মুখটা দেখে কেঁদে উঠল তার বুক। কোথায় যে আঘাতটা লেগেছে কে জানে। তার মনের ভেতর প্রতিশোধের আগুন আর সহানুভূতির শীতলতা নিয়ে লড়াই চলছে। আমিরের চোখেও অনুতাপ আর কষ্ট অদ্ভুত মিশেল। পদ্মজা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। জীবনের এই মোড়ে দাঁড়িয়ে সবকিছু কেমন অর্থহীন লাগছে। ঘটনার অবর্তে তারা শুধু বেসে যাচ্ছে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। রিনুর দিকে তাকিয়ে আমির মৃদুস্বরে বলল, তুই উপরে যা, লতুকে সাহায্য কর। ভাইজান, আপনার গাঁর থাইক্যা রক্ত পড়তেছে। আমির বাঁকা হাসল। সিঁড়ি বেয়ে নামার সময় পা হরকে গিয়ে সেই কুজু হয়ে পড়েছিল। আর তখনই পদ্মজার আক্রমণ। একই জায়গায় বারবার আঘাত পড়েছে। রিনুকে বলল, গাঁটা পচে যাওয়ায় বাকি, যা উপরে যা। কথায় হালকা রসিকতার সুর থাকলেও আমিরের চোখে দেখা যাচ্ছে মৃদু যন্ত্রণার ছায়া। রক্তের ধারা তার পিঠ বেয়ে নামছে, কিন্তু সে নিজের অবস্থান নিয়ে বিচলিত নয়, বরং পদ্মজার চিন্তায় ব্যাকুল। রিনু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি করা উচিত, ভাইজানের কাছে থাকা নাকি লতিফবাবুকে সাহায্য করা? আমির তার মনের দোলাচল বুঝতে পেরে আবার বলল, যা বললাম কর, আমি ঠিক আছি। অন্দরমহলের বাইরে পা রাখতেই শীতের ক্ষীণ বাতাসে শিউরে উঠল আমির। হিমেল হাওয়ায় মাথা তার ঘাড়ের যন্ত্রণা দাবানলের মতো জ্বলছে। তবে এই শীতের বেদনাকে চাপিয়ে উঠছে হৃদয়ের গভীর ব্যথা, যা প্রতি মুহূর্তে দ্বিগুণ ফুলে উঠেছে। পদ্মজার চোখে দেখা সেই ঘৃণার দৃষ্টি তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আগের মতো তার শান্ত থাকতে পারছে না আজকাল। ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের ওপর, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পঙ্গু করে দিচ্ছে। শরীরের রক্তক্ষরণ আর মনের যন্ত্রণা মিলে শ্বাস নেওয়াই দায়। প্রতিটি নিঃশ্বাস যেন এক একটা কঠিন পরীক্ষা। তার চারপাশে পৃথিবী ধীরে ধীরে দুয়াশায় ডেকে যাচ্ছে। রাতে অন্ধকারে আমিরের চোখে বেশি উঠল পদ্মজার মুখ। সেই মুখে ঘৃণা, রাগ, হতাশা সব মিলে এক। তার মধ্যে সে খুঁজে পেল এক টুকরা করুণা। সেই করুণার জন্যই সে বেঁচে আছে এই নিষ্ঠুর পৃথিবীতে। ধীর পায়ে অন্দরমহলের পিছন দিকে এগোতে লাগলো আমির। হঠাৎ চোখে পড়ল কয়েকটা ছিন্নমূল কুকুর, হয়তো বাড়ির ভাঙা প্রাচীর বেয়ে ভিতরে ঢুকে পড়েছে। নিষ্পলক দৃষ্টিতে কুকুরগুলোর দিকে তাকিয়ে রইল সে। কুকুরগুলো হিংস্র চোখে আমিরকে খুঁটিয়ে দেখছিল। এই ক্ষণিকের দৃশ্যে জীবনের নগ্ন সত্যটা ফুটে উঠল আমিরের চোখের সামনে। জীবনটা এক নির্মম প্রতিদ্বন্দ্বিতা। এখানে সবাই কারো না কারো শিকার হয়ে ওঠে। মানুষ আর পশু দুজনই একই নিয়মে বাঁচার লড়াইয়ে মেতে আছে। কার সামনে কে দুর্বল হয়ে পড়বে সেটাই নির্ধারণ করে দেয় কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে। আমির দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ রাতের বুকে সেই গভীর দীর্ঘশ্বাস একটা অদৃশ্য তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। সেই অপ্রত্যাশিত শব্দে চমকে উঠে কুকুরগুলো পিছু হাঁটল। মুখ তুলে আকাশের দিকে চাইল আমির। কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকা চারটা তার নিজের জীবনের প্রতিচ্ছবি। আনন্দের আলো ঢাকা পড়েছে দুঃখের গাঢ় অন্ধকারে। কুকুরগুলোর দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, বুকের যন্ত্রণা এক কণাও তো বেরোয়নি এই দীর্ঘশ্বাসে। আর এতেই তোরা ভয় পেয়ে গেলি? কথা শেষ হতে না হতেই একটা কুকুর গেউ গেউ করে উঠল। আমির একটু এগোতেই ছুটে পালালো সব কয়েকটা কুকুর। সেই পালানোর চেয়ে দেখলো আমির। অকারণেই হাসলো একটু। মানুষের দুঃখ বেদনা প্রকাশের জন্য মাঝে মধ্যে শব্দের প্রয়োজন হয় না। একটা নিঃশব্দ দীর্ঘশ্বাসে অনেক কিছু বলে দেয়। আমির গভীর জঙ্গলে পেরিয়ে পাতালপুরীতে প্রবেশ করতেই তাকে দেখে চমকে উঠল রাফেদ।
উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাই কিভাবে হলো এসব? আমির কোনো উত্তর দিল না। ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলো। তার চোখে ক্লান্তি আর বেদনার ছায়া। কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, দ্রুত পরিষ্কার করো। তৎক্ষণাৎ কাজে লেগে গেল রাপেদ। ঘরের নীরবতা ভেঙে শুধু প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের খস খস শব্দ ভেসে আসছে। আমিরের চোখ বন্ধ করে বসে রইল। শরীরের ক্ষতের মতো যদি কেউ তার অন্তরে গভীর ক্ষত পরিষ্কার করে দিতে পারত। ধীরে ধীরে চোখ মেলল সে। শার্ট খুলে হাত বাড়ালো সাদা পাঞ্জাবির দিকে। অন্যান্য পোশাক আশাক সব অন্দরমহলে রয়ে গেছে। পাঞ্জাবির গায়ে তুলতে গিয়ে পদ্মজার কথা মনে পড়ে গেল। সাদা রঙের প্রতি পদ্মজার তীব্র অনুরাগ। প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে পদ্মজা কি যত্নই না করত তার এই সাদা পাঞ্জাবির 3টি বোতাম লাগিয়ে দিত। সেই মুহূর্তগুলো এখনো জীবন্ত। পদ্মজার আঙ্গুলের কোমল স্পর্শ, তার ঠোঁটে লেগে থাকা সেই মৃদু হাসি, আর তার মুখ থেকে বেরিয়ে আসা সেই মৃদু কথাটি, আমার সুদর্শন স্বামী। প্রতিবার এই কথা শুনে আমিরের হৃদয় আনন্দে ভরে উঠত। তার হাসি ছড়িয়ে পড়ত চারদিকে। সে জানত না পদ্মজার চোখে সে কত সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টিতে থাকতো অসীম মুগ্ধতা, যা নিয়ে সে আমিরকে দেখত। স্মৃতির সুতোয় বাধা পড়ে আমির অজান্তেই পাঞ্জাবির বোতামে চুমু দিল। সেই মুহূর্তেই তার কানে বাজতে লাগলো পদ্মজার তীব্র বেদনাদায়ক কথাগুলো। চুবেন না আমায়, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। যন্ত্রণা হু হু করে উঠল তার বুকের ভেতর। অতীতের মধুর স্মৃতিগুলোকে ছিন্নভিন্ন করে দিয়ে পদ্মজার কঠোর শব্দগুলো তীক্ষ্ণ তীরের মতো তার মস্তিষ্কে বাঁধল। হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি গ্রাস করলো তাকে। চুল আঁকড়ে ধরল নিজের। তার আঙ্গুলগুলো লোহার শিকলের মতো কঠিন হয়ে গেল। একটা ক্ষুব্ধ পশুর মতো সে চিৎকার করতে লাগলো, ক্রোধে উন্মুক্ত হয়ে। পলঙ্কে লাথি মারতে মারতে সে তার সমস্ত ক্ষোভ উজাড় করে দিল। ভেঙে চুরমার হয়ে গেল পলঙ্ক, ঠিক তার জীবনের মতো। ছুটে এলো রাপেদ, কিন্তু আমিরের এই উন্মত্ত রূপ দেখে সে স্তব্ধ হয়ে দূরে দাঁড়িয়ে থাকলো। মুহূর্তের জন্য ভয়ের ছায়া নেমে এলো তার চোখে। অন্যরা যাই ভাবুক না কেন, রাপেদ তো জানে আমির একজন মানসিক রোগী, একজন সাইকোপ্যাথ। যখন ক্রোধান্য হয় তখন প্রলয়ঙ্কারী জ্বরের মতো সবকিছু তছনছ করে ফেলে। আমিরের চোখে তখন উন্মাদের দৃষ্টি, চোখে পেনা, চুল এলোমেলো। সে যেন এক ক্ষুব্ধ মহাসাগর, যার প্রতিটি ঢেউয়ের আঘাতে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাপেদ দূরে দাঁড়িয়ে এই বিধ্বংসী দৃশ্য দেখছিল। ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে ভাঙ্গা আসবাবপত্রের টুকরো। তার মাঝে আমির দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তার বুক উঠানামা করছে ক্লান্ত যোদ্ধার মতো। চোখে জল, কিন্তু সেই জল রাগের না কষ্টের, তা বোঝা দুষ্কর। ধীরে ধীরে আমির উন্মাদনা কমতে লাগলো। সে দপ করে মেঝেতে বসে পড়ল। তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে। রাপেদ নীরবে অন্তরের গভীর থেকে এই হিংস্র মানুষটির মৃত্যু কামনা করে। তার স্মৃতিতে ভাসতে লাগলো সেই সব মেয়েদের কাতর আর্তনাদ, যারা আমিরকে বাবা ভাই সম্বোধন করে মুক্তির আকুতি জানিয়েছিল। কিন্তু আমির নিষ্ঠুরভাবে তাদের উপেক্ষা করে মুখের উপর লাথি মেরে মেঝেতে ছুঁড়ে ফেলল। অর্থের প্রয়োজনে রাপেদ বাধ্য হয়ে এই নরক তুল্য জগতে প্রবেশ করেছে। তার কল্পনাতে ছিল না এই জগতে এতটা পাশবিক, এতটা নির্মম হতে পারে। কিন্তু একবার প্রবেশ করার পর আর ফেরার পথ নেই। বেরিয়ে আসার চেষ্টা মানেই মৃত্যু। তাই এই নৃশংসতার সাথে তাল মিলিয়েই চলতে বাধ্য হয়েছে। পরিবারের দুর্দর্শতাকে বিবেকহীন করে তুলেছে। তবে আজও প্রতিটি মেয়ের কান্না শুনে তার মনে হয় তার নিজের বোন কাঁদছে, মুক্তির জন্য আকুতি জানাচ্ছে। প্রথম দিকে সেও কাঁদত, কিন্তু এখন সে নিজেকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। অবশ্য মনের কোণ থেকে মুক্তির আশা পুরোপুরি দূর করতে পারেনি। মানুষ বলে তলোয়ারের চেয়েও বেশি ব্যথাদায়ক হয় কাছের মানুষের দেওয়া আঘাত। যেদিন সে বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা হলো পদ্মজা, সেদিন থেকে সে প্রার্থনা করছে আমির যেন এই দুর্বলতার বোঝা বহন করতে না পেরে একদিন ভেঙে পড়ে নিঃস্ব ও দিশেহারা হয়ে যায়। আজ সেই দিন। আমির চটপটানি, অস্থিরতা, রাপেদের মনে আনন্দের প্লবন বয়ে আনলো। তার এই দুর্দশাটা দেখে গোপনে তৃপ্তি জন্ম নিল রাপেদের অন্তরে। আমিরের ক্লান্ত কণ্ঠে বলল, পানি আনো। দ্রুত তাই করল রাপেদ। আমির পানি খেয়ে ধীরে পায়ে ঢুকলো অন্ধকারের চোখে।
সেখানকার দ্বিতীয় ঘরে পা রাখতেই মেয়েগুলোর চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। রাপেদ চেয়ার নিয়ে এলো আমির তাতে বসলো না। সে মেয়েদের দিকে তাকিয়ে নীরবে বেরিয়ে গেল। তারপর ঢুকলো প্রথম ঘরে। সেখানে একটা মেয়েও নেই, শুধু শুকনো রক্তের দাগ পড়ে আছে মেঝেতে। সব মেয়ে কোরবানি হয়ে গেছে। নদীর স্রোতে মিলিয়েছে তাদের অস্তিত্বের শেষ চিহ্নটিও। এই ঘরে প্রতিটি দেওয়াল শত শত মেয়ের আর্তনাদের সাক্ষী। আমির ধীরে ধীরে পুরো ঘরটা ঘুরে দেখল। 20 বছর আগে সে প্রথম এই পাতালপুরীতে এসেছিল। তখন তার বয়স মাত্র 15। সেই সময় তার সমবয়সী এক মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরে। মেয়েটি আমিরের পায়ে ধরে মুক্তির ভিক্ষা চেয়েছিল, কিন্তু সেই নির্দয়ভাবে লাথি মেরেছিল তার মুখে। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে এসেছিল মেয়েটির নাক মুখ থেকে। স্মৃতিটা মনে পড়লেই শরীর শিউরে ওঠে। অন্তরে কোনো এক অদৃশ্য শক্তি প্রবেশ করে তার সত্তাকে কুরে কুরে নিঃস্ব করে দিচ্ছে। ঘরের এক কোণে সুন্দর নকশা করে একটা সিংহাসনে মতো চেয়ার বসানো। আমির সেখানে গিয়ে বসলো। এই আসনে বসে কত মেয়েদের তীব্র যন্ত্রণা আত্মনাদের সেই উপভোগ করেছে। এক হাতে কপাল ছুঁয়ে চোখ বুজালো সে। স্মৃতির পাতায় বেশি উঠল তার শহরের রঙিন এক মধুর ক্ষণ। তখন ঝড় বর্ষার দুপুর। পদ্মজা তার রঙিন শাড়ির আঁচল 2 হাতের গোড়ালির উপর তুলে ধরে প্রজাপতির মতো হালকা পায়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। জীবনের আনন্দকে ধরতে পেরেছে ছুটছে আমির। পদ্মজার কলকল হাসিতে বাড়ির প্রতিটি কোণা যেন প্রাণ পেয়ে নৃত্য করেছিল। বাইরে তখন জমজম বৃষ্টি, আর ভেতরে দুটি হৃদয়ের তালে তালে ভাজা অনাবিল সুরের সমারোহ। কি অপূর্ব ছিল সেই মুহূর্ত, স্বপ্নের মতো মধুর, কিন্তু বাস্তবের চেয়েও সত্য। আমির ধীরে চোখে খুলে চাঁদের দিকে তাকালো। তারপর আস্তে ডাক দিল, রাপেদ। রাপেদ দ্রুত পায়ে এসে দাঁড়ালো তার সামনে। আমির নীরবে রাপেদকে দেখলো প্রায় 3 মিনিট। তার ঠান্ডা চাউনি দেখে রাপেদের বুকটা দুপ দুপ করছে। আমির মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো রাপেদ? রাপেদের হৃদয় থমকে দাঁড়ালো। কখনো তো আমির এমন করে জিজ্ঞাসা করেনি। কণ্ঠ শুকিয়ে এলো, তবুও কোনো মতে উত্তর দিল, ভালো আছি ভাই। তোমার বোনের ছেলে না মেয়ে হয়েছে। আমিরের গলায় নরম সুর। রাপেদের বুকের ভেতর তোলপাড়, চোখ দুটো বিস্ফোরিত, যেন জীবনের সবচেয়ে বড় বিস্ময় দেখছে। কাপা কাপা গলায় বলল, ছেলে মেয়ে দুটোই জমজ? জি। তারপর এলো সেই প্রশ্ন যা রাপেদের জীবনের মোড় ঘুরিয়ে দিল, তুমি মুক্তি চাও? রাপেদের মনে হলো পৃথিবী থেমে গেছে। আমির দৃঢ়স্বর বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল রাপেদের মাথায়। তার চোখে মুখে বিভ্রান্তি, আনন্দ, ভয় সব মিশে একাকার। অসহায়ের মতো আমিরের পা জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে উঠল, ভাই আমি মারা যাচ্ছি। কি বলছেন? আমিরের কণ্ঠে এবার দৃঢ়তা ফুটে উঠল। 5 আরো রাপেদ, 5 মিনিটের মধ্যে এখান থেকে না গেলে আর যেতে পারবে না। রাপেদের চোখ থেকে বর্ষার ধারার মতো অশ্রু ঝরছে অবিরাম। আমির বলল, উঠো, পালাও। কাপা হাতে রাপেদ তার সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল। তারপর অশ্রুসিক্ত চোখে একবার তাকালো আমিরের দিকে। সেই মুহূর্তে তার চোখে ফুটে উঠল কৃতজ্ঞতা, ভয় এবং অজানা ভবিষ্যতের উত্তেজনা। তারপর সে ছুটে বেরিয়ে গেল, ছেড়ে এলো তার পুরনো জীবন নতুন সূর্যোদয়ের আশায়। মুক্তির উল্লাসে রাপেদের ছুটে বেরিয়ে যাওয়া দেখে আমিরের নিজের ভেতরটাও কেমন খালি খালি লাগতে শুরু করলো। এই আনন্দের পিপাসাতে তো তারও অন্তর শুকিয়ে যাচ্ছে। কখন এই হাহাকার থামবে? কবে সেও মুক্তির উল্লাসে মেতে উঠবে? বুকের মধ্যেও একটা অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছে। মনে হচ্ছে কোনো প্রলয়ঙ্কারী ঝড় ছুটে আসছে, এমন একটা ঝড় যা নিমিষেই সব ওলট পালট করে দেবে, থমকে দাঁড় করিয়ে দেবে সময়কে। লতিফা আর মিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে উঠে টেবিলে বসলো, হাতে তুলে নিল কলম। তারপর লিখতে শুরু করলো, প্রিয়তম, আমার একটি রাত বিষাক্ত হয়ে উঠেছে। আপনাকে মন থেকে মুছে ফেলার প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু বৃথা। চাদরের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে আপনার অস্তিত্বের সুবাস। দেহের করুণায়
দেহের কোনায় কোনায় আপনার স্মৃতি উচ্চারিত হয় বারবার। প্রতিটি লোমকূপ আপনার প্রেমে উন্মাদ। আমার সত্তার প্রতিটি কোণে আপনার উপস্থিতি। আপনার খোলা বুকে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন আমি নাকি আপনার তেতো জীবনের মধুময় অধ্যায়। আপনার কণ্ঠে ছিল কৃতজ্ঞতার ঝর্ণাধারা। অথচ এখন সেই তেতো জীবনটাই বেছে নিলেন আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে। কেন অতুল সমুদ্রে আমাকে নিক্ষেপ করলেন? আপনার পাপের প্রায়শ্চিত্ত কেন আমাকে করতে হচ্ছে? আবেগ আর বিবেকের দ্বন্দ্বে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সর্বস্ব আপনার নামে সমর্পণ করে আমি নিদারুণ ভুল করেছি। এখনো আপনার স্পর্শের প্রতিটি স্মৃতি আমাকে বিধ্বস্ত করে, কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই। আমার অন্তরের এই দাবদাহ নেভাতে আপনার এবং আপনার সহচরদের রক্তের প্রয়োজন, যারা মনোভাবের মুখোশ পরে পিরছে পশুর বেশে। থেমে গেল পদ্মজার কলম। চোখ দুটো থেকে অশ্রু ধারা নামছে। ডায়েরির পাতাটা ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিল দেশলাই জ্বালিয়ে। তারপর আলমারি খুলে বের করলো আমিরের দেওয়া সেই তলোয়ারটি। তলোয়ারের ধারালো ফলাইয়ের দিকে তাকিয়ে পদ্মজা মৃদু স্বরে বলল, আমার হৃদয়ের সিংহাসনে আমি চিরকাল রানী হয়ে থাকতে চেয়েছিলাম। আপনার হৃদয়ের সিংহাসনে আমি চিরকাল রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষের কথাগুলো বলতে বলতে পদ্মজার চোখ থেকে নামলো জলের ধারা নেমে এলো। তলোয়ারটা মেঝেতে রেখে সে বিছানায় আশ্রে পড়ল। শুরু হলো অবিরাম কান্নার রোল। সে পাশে আমির সব সময় শুতো। পদ্মজা সেই অংশটি জড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু হায়, কোথায় সে মানুষটি? উষ্ণ বুক, যে বুকে মাথা রেখে সে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত। বিছানার চাদর মুখ গুজে কাঁদতে লাগলো পদ্মজা। সেই ঘরের নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বাইরে অন্ধকার গাঢ় হচ্ছে, তেমনি ভাবে পদ্মজার অন্তরও নামছে গভীর অন্ধকার। প্রতিটি মুহূর্তে সে অনুভব করছে একা হয়ে যাওয়ার বেদনা, যে বেদনা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। রাত গভীর হতে গভীর। পদ্মজার কান্নার বেগ কমে এলো, কিন্তু তার হৃদয়ের যন্ত্রণা কমল না। সে চোখ বুজে কল্পনা করলো আমিরের উপস্থিতি। আজ এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।